ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, ঠিক তার সামনে এই মুহূর্তে কিছু সময় আগে ধরে ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছে তারা এই জায়গাটির মধ্যে ওসমান হাদির বিচারের দাবিতে তারা এই জায়গাটির মধ্যে অবস্থান করছে এবং তারা জানিয়েছে যে তার পক্ষ থেকে একটা সরাসরি বার্তা আসতে হবে যে জাতিসংঘের অধীনে এই তদন্ত করবার জন্য তিনি কি ধরনের পদক্ষেপ নেবেন। তিনি যদি পদক্ষেপ না নেন সেটাও তাকে বলতে হবে, আর যদি পদক্ষেপ নেন সেটাও তাকে বলতে হবে। শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করছেন। আমরা তো তাকে বাহিরে বের করতে চাই নাই, তিনিও কখনোই জনতার সম্মুখে আসতে চান না, কারণ শহীদ ওসমান হাদি তাকে কখনোই জনতার সামনে আনেন না। তো এই মহিষী নারীকে এই রাষ্ট্র জনগণের সামনে আনতে বাধ্য করছে তার স্বামীর হত্যার বিচার করবার জন্য। তো যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করবেন, ইনশাআল্লাহ আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোন, আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা এখানে অবস্থান করব। আচ্ছা, এই পাশেই বসে আচ্ছা জি, আমরা গত এক সপ্তাহ ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ করার যতগুলো মাধ্যম আছে আমরা যোগাযোগ করবার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমাদেরকে কোনো মাধ্যম থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাওয়া যাবে, শহীদ ওসমান হাদির স্ত্রী তার সাথে দেখা করতে চায়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো অ্যাপয়েন্টমেন্ট আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা সংবাদ সম্মেলন করে বলেছি, এরপরেও সরকারের পক্ষ থেকে একজনও আমাদের সাথে যোগাযোগ করে নাই। তো আজকে আমরা এইখানে আসছি, তো আসলে আমাদেরকে রাষ্ট্র এখানে আসতে বাধ্য করছে আর কি। আমরা মানে শাহবাগে বসলে বলেন আপনারা যে যমুনার সামনে গিয়ে বসেন, আবার যমুনে আসলে বলেন শাহবাগে বসেন, এই ধরনের দ্বিচারিতা তো আমাদের সাথে করা যাবে না। অবশ্যই শাহবাগের সামনে আমাকে তো আমরা যারা কথা বলি তারা তো হচ্ছে জনগণের কথা বলি, মানে জনগণ তো আমাদেরকে ভালোবাসে, যার কারণে শহীদ ওসমান হাদির কবরের সামনে এখনো শত শত লোক, যখন যাবেন তখনই শত শত লোক। সেই জনভোগান্তি এড়ানোর জন্য আমরা আজকে এইখানে আসছি, যাতে এবং মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে যারা থাকেন তারা তো একটু কানে কম শোনেন আর কি, তো যার কারণে তারা যাতে কানে শুনতে পান স্পষ্ট করে, এই জন্য একদম তার কর্ণকুহুরে এসে বসছি যাতে তিনি এই আলাপটা শোনেন। এই জন্য না, এই জাতিসংঘের অধীনে এটার ব্যাপারে তিনি একটা মতামত দিবেন, এরপরে আমরা এখান থেকে যাব। আমি বলি ওইটা কার মাধ্যমে বা কোথায় কি কথা বলছিলাম জানেন না, এটা আমি কেবল শুনলাম। এটা হয়তো আমরা জানলে আরেকটু ভালো হতো, হয়তো আমরা প্রপার চ্যানেল। ভাই আপনি তো বলছিলেন যে ওই যে চার্জশিটের যে ব্যাপারটা, এটাও আপনি জানেন না। জিডির ব্যাপারটা, কিন্তু পরবর্তীতে সেই জিডির কপি বের হয়েছে আর কি। কিন্তু বিষয় হয়েছে কি, জি ভাই আপনি 28 তারিখ সেটা হইতে পারে, কারণ আমরা তো ভুলে যাই, কিন্তু 28 তারিখে আপনি যদি আপনার রুমের সিসি ক্যামেরাটা একটু যদি চেক করেন তাহলে আমাদেরকে পাবেন। 28 ডিসেম্বর 2024, হ্যাঁ, ওই যে শাহবাগ থানার ওই রুমটার মধ্যে যেটাতে আপনি গিয়ে বসেন, না সেটাই বললাম যে ওইখানে আর কি আপনি ছিলেন তখন আর কি। না সেইটাই ভাই, তো এই জন্য আর কি বললাম যেটা, সেটা হচ্ছে মানে আপনিও তো রাষ্ট্রের একটা দায়িত্বে আছেন আর কি, গুরুত্বপূর্ণ দায়িত্বে। তো আমরাও ততক্ষণ পর্যন্ত আপনাদের মুখোমুখি হইতে চাই না যতক্ষণ পর্যন্ত আমাদের পিঠ না ঠেকা যায় ভাই। তো যার কারণে আজকে আমরা মানে পিঠ ঠেকে এইখানে আসছি। আপনি দেখেন সেই চার্জশিট থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাথে কি হচ্ছে। চার্জশিট যেদিন দাখিল হবে আমরা কি আদালতে বসে আছি, আদালত থেকে বলা হচ্ছে চার্জশিট আসে নাই, আবার ডিবি বলতেছে চার্জশিট আমরা পাঠাই দিচ্ছি। আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করলাম, চার্জশিট আসলো না। তখন আমরা ওইখানে বলছি যতক্ষণ পর্যন্ত এই চার্জশিট এইখানে এসে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। 10টা 45-এ সেই চার্জশিট নিয়ে এরপরে আমরা ওইখান থেকে আসছি। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় ওসমান হাদি শাহাদাতের পরে সিআইডি থেকে ডিবি থেকে আমাকে রাত 12টার সময় ফোন করে বলে যে হচ্ছে যেইখানে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে ওইটা সিসি ক্যামেরা আমি ফুটেজ সংগ্রহ করে দিতে পারবো কিনা।
মানে কোন ধরনের ফাইজলামি চিন্তা করেন? মানে এইটাকে আমার দায়িত্ব নাকি যারা এইটার গোয়েন্দা এটা তদন্ত তো আমরা করবে হচ্ছে তাদের দায়িত্ব? যখন ঘটনা ঘটছে তার হচ্ছে উইদিন দা হাফ অ্যান আওয়ার এর মধ্যে তো আমরা বের করছি, ওটা নিয়ে আসছি। তো এইটা তো না, কে এটা- বলছে আমি জানি না, এইটা তো আমরা যারা কাজ করছি যতক্ষণ পর্যন্ত আমরা তো সিসি এইটা ফুটেজ হচ্ছে না যে দিচ্ছি আধা ততক্ষণ ঘন্টার মধ্যে পর্যন্ত মোটামুটি না, যতক্ষণ পর্যন্ত আমরা সিসি ফুটেজ না দিই ততক্ষণ পর্যন্ত বের করা সম্ভব হয় না। মাসুদ ভাই, আমরা হাজি দেওয়ার ভাই পরেই কয়েকদিন আপনি ছিলেন শাহবাগ খানে, আমি গেছি আমাদের কাছে, মনে আছে? এখন বলেন তো ভুলে গেছেন। তো পরে তো আমরা ওই যে আপনাদের এখন ভাই ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের আসলে আসলে করবার কিছু নাই। ছিল, ওটা তো গিয়ে আমার দেন আমরা দুজন ভাই হাদি ভাই সহ আপনার সাথে বহুদিন আমরা চা খাইছি, আপনি আমাদেরকে চা খাওয়াইছেন, এটা যেভাবে সত্য সেইভাবে এটাও সত্য যে আমাদের আসলে এখানে বসবার ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। তো যার কারণে আপনি আর কি আমাদেরকে মারতে পারবেন, কিন্তু এর বাইরে আসলে আমরাও আসলে কিছু করতে পারবো না। মারামারির কোনো কিছু নেই, আমি বলি। মানে ওইটাই না, একজন এসে টাইম দিয়ে গেছে, আপনার একজন অফিসার এসে 7টার মধ্যে এখান আচ্ছা, থেকে আমি উঠে আমি যেতে বলি, বলছে। এই আমাদের মারার ইচ্ছাও নাই বা ওইরকম কোনো ইন্টেনশনও নাই, কারণ আমরাও জান চাই ভাই, আমাদের- আমি চাইলে কিন্তু এইখানে অন্তত একই সাথে, কারণ আপনি তো জানতেন না, চাইলে 10টা গাড়ি নিয়ে আইসা এইখানে পুরো সবাই নিয়ে পৌঁছে যেতে পারতাম, কারণ আপনার কাছে ইনফরমেশন নাই যে আমি এখানে এসে বসবো। আমি কিন্তু সেটা করি নাই, আমার নিয়ন্ত্রণের মধ্যে যতটুকু আছে ওই কয়জন লোক নিয়ে আমি এদের প্রত্যেকটা পার্সোনাল চিনি। তো সেই জায়গা থেকে আমি সেইখানে বসছি। কেন বসছি? কারণ হচ্ছে যাতে এটা গুরুত্বপূর্ণ জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তো এখন যদি আমাদেরকে কোনোভাবে সহযোগিতা না করা হয় এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের যেই সকল চামচারা উপদেষ্টা পরিষদে বসে আছে ওরা যদি এই হত্যার তদন্তকে পিছাইয়ে দিতে চায় বা এটাকে কোনোভাবে ছল চাতুরি করে বন্ধ করে দিতে চায়, শহীদ ওসমান হাদির ভাইয়েরা এবং তার স্ত্রী সন্তান এটা তো কোনোদিন মানবে না। আচ্ছা, এটা তো কোর্ট থেকে পরে যে সিআইডি কে দিচ্ছে, সিআইডি তো ওইটার মনে হয় ওটা কাজ সিআইডি এখন পর্যন্ত 3বার ডেট বাড়াইছে, না 5বার না, ডিবি 2বার, সিআইডি 3বার, এই টোটাল 5বার হচ্ছে ডেট বাড়ছে। তো এই ডেট আস্তে আস্তে হয়তো সাগরুনির মতো এটা আমরা দেখতে পাবো 167, ডিবি বাড়ানোর বিষয় না, ডিবি তো 168 বলছে আমরা অমুক সময় এটা দিব, শুরু করে। ঘোষণা দিয়ে এটা দেওয়া হয়েছে। না, এইখানে এই সাথে যে অসহযোগিতা করা হয়েছে, মামলার বাদী আমি, মামলার সাক্ষী হচ্ছে ইনকলাব মঞ্চের এই ভাই বোনগুলা। হঠাৎ করে দেখি 6 তারিখ ডিবি সংবাদ সম্মেলন করে চার্জশিট মিডিয়ার সামনে দাখিল করতেছে। মানে কি ভাই? মানে আমাদের জানবার অধিকার নাই যে আজকে এই চার্জশিটে দাখিল হবে? মানে এইটা কোন ধরনের কি? মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে 6 তারিখ মিডিয়ার সামনে চার্জশিট। মিডিয়ায় দেওয়ার সুযোগ না। মিডিয়া ভাই আপনি কি করেন না, আপনি একটু ফুটেজগুলো বলেন। তারা এই তো হয়তো সামনে জানাচ্ছে যে আমরা অমুক দিনে বা ভাই ওইখানে পইরা শুনাইছে যে হচ্ছে অমুকে আসছে, এই যে মিডিয়ার ভাইরা সামনে আছে, তো এর সামনে তো আমি যদি একটা মিথ্যা কথা বলি তাইলে তো এটা মিডিয়ার সামনে ধরা পড়ে না, যাবে। না, সেটা সমস্যা তো নাই। আমাদের জায়গা থেকে তো আমরা এখন ঘটনা হচ্ছে ভাই, আমাদের আপনারা তো বরাবরই হেল্প করে আসছেন, জি। আমাদের সহযোগিতা করছেন। বিশেষ করে চাবারের কথা তো বলতেই হয়, আমার যে ভাইরা তো আছে ভাই, আমরা অনেক বহু আদি বেঁচে থাকতো, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, মানে আমরা ছিলাম আর কি, ফেস করেছি বা একসাথে ছিলাম। তো আদি সবসময় আমাদের সহযোগিতা করেছে, সব সময়। কোনো সময় মানুষের দুর্ভোগ হয়, আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এরকম কোনো কাজ কখনো করে নাই, কখনো করে নাই। আমি একেবারে মানে আল্লাহর কসম করে বলতেছি, কখনোই করে নাই। তো এখন যে হয়েছে, সামনে তো আমরা সবাই জানি যে এখন ব্যাপারটা হলো ভাই, নির্বাচন, আমি বলি ভাই, সামনে নির্বাচন, এটা বেশি এক সপ্তাহ নাই ভাই, বিচার সবারই দরকার। আমি হচ্ছে আপনার কথা বলছি, নির্বাচনও বিচার সবারই দরকার, বিচারও দরকার। বিচারও দরকার, দুইটাই নির্বাচনও দরকার। দরকার, ঠিক আছে, কিন্তু এটা এমন না যে তাহলে তো সারা বাংলাদেশে মনে করেন এরকম তো অনেকেই, তো যেটা সব মৃত্যুই তো মানে কি দুঃখজনক, বা সব মৃত্যুই কিন্তু আমরা কি করবো, মৃত্যু হলে যে যে মারা যায় সে যদি চরম লেভেলের খারাপ হয়, সেটাতে তারপরেও তো তাকে আমরা কি খারাপ বলি? কখনোই খারাপ বলি না। আর হাদির মতো একটা লোক তো কোনো সুযোগই নাই। তো এখন তার বিষয়টা সবাই, সারা বাংলাদেশের মানুষ হচ্ছে এখানে মোটামুটি একমত পোষণ করে যে হাদির ব্যাপারে মতামত, এবং সবাইকে তো এই যে এখনো পর্যন্ত তার খবরের পাশে এখনো যায়। আমরা হচ্ছে শুধু এই যে এই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের পুলিশের এখনো দেওয়া রাখা কারণ এখনো পর্যন্ত ওইখানে আছে। যাই হোক, এগুলোর অনেক বিষয় আছে, কিন্তু এখন সবকিছু বিবেচনা করে আমার মনে হয় এমন কিছু করা হবে না যেটা করা উচিত হবে না। আপনারা তো এখানে যারা আছেন খুবই উচ্চ শিক্ষিত, যেটা হচ্ছে আমাদের টোটাল আইন শৃঙ্খলা এবং সামনে যে বড় ইভেন্ট আছে, এই ইভেন্টের উপরে এটা প্রভাব পড়ে। তো এটা কোথায় কি বলছেন আমি জানি না, আমরাও একটু হয়তো বা দেখি, চেষ্টা করি, কথা বলি। ভাই শহীদ ওসমান হাদির হত্যা, হ্যাঁ, যে নির্বাচন কমিশন আর কি, যে নির্বাচন যে বড় ইভেন্টের কথা বললেন, সেই ইলেকশন কমিশনার বলতেছে শহীদ ওসমান হাদি একটি বিচ্ছিন্ন ঘটনা।
তো সেটা ভিন্ন বিষয়, এটা ভাই ওটা ভিন্ন বলছে, বিষয় না, বিষয়- এটা বড় ইভেন্ট। এবং আপনি আরেকটা কথা বললেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় স্বাভাবিক রাখবার জন্য তিনি তার জীবন পর্যন্ত চেষ্টা করছেন। এখন কোনো কারণে তদন্তের মাধ্যমে যদি বের হয়ে আসে যে আইন শৃঙ্খলা বাহিনীরও হয়তো কেউ কেউ এই হত্যার সাথে জড়িত, তখন কি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাটা কি আমাদের দায়িত্ব কিনা? ধরেন চলে আসলো, হুম। মানে আমি তো বলতেছি না যে তারা জড়িত, ধরেন চলে আসলো, তখন কি হবে? ভাই ধরলে তো ওই যে অনেক কিছু ধরা যায়, ওই বলে লাভ নাই। এখন ভাই আমরা যেই জিনিসটা করতে পারবো না ভাই, ভাই আমরা যেই কাজটা করতে পারবো না সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির স্ত্রী এখান থেকে আসবার পর থেকেই কাঁদছেন। আমাদের কারো সাহস নাই শহীদ ওসমান হাদির স্ত্রী এই চোখের জল মুছে দেওয়া। এটা যদি আপনাদের সাহস থাকে আপনারা চাইলে মুছে দিতে পারেন, আমাদের সেই সাহসটা নাই। না, সেটা আমাদের সেই সাহস নাই, যার কারণে সাহসের উনি বিষয় না। যতক্ষণ পর্যন্ত আমরা- এখানে বসে থাকবে আমরা কিন্তু- ততক্ষণ পর্যন্ত আমরা বসে আমরা থাকবো কিন্তু ভাই। দায়িত্ব পালন করি, এখানে জি। কিন্তু কেউ হচ্ছে প্রতিপক্ষ না, এটা না, না, আমরা না, দায়িত্বের খাতিরে এখানে আসা নাকি? আমরা এখানে রাষ্ট্রের একটা দায়িত্ব পালন করতেছি, আমি ওই জন্য আমার এখানে আসা। এখানে আমার হ্যাঁ। আমি কিন্তু ব্যক্তিগতভাবে যদি মনে করা হয় যে এই যে শহীদ আমি ওসমান আপনার হাদি, ব্যক্তিগত কিছু বলিনি। তো এইটা হচ্ছে কার মানে সবার আমার আমি যে পরিমাণে কান্দা মানে মানে কাঁদছি আমি ভাই যে পরিমাণে- আপনার ব্যক্তিগত সম্পর্ক চিন্তা করে সেটা আমি ভিন্ন এখান বিষয়। থেকে উঠে চলে যাইতাম, কারণ ব্যক্তিগত সম্পর্ক আপনার সেটাই, সাথে এত ওইটা- ভালো, ওইটা কিন্তু বিষয় আপনার না। সাথে এখন আমি ওইটা- ডিল করতেছি হচ্ছে ওইটা চিন্তা আইন না, আমরা- শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে যে ধরনের আমরা হ্যাঁ। প্রশাসনের সাথে যেভাবে ডিল করবো আচ্ছা সেইটা। ওইটাই আর কি। এখন এখন যেটা হয়েছে, এখন আমরা চাই যে ভাই একটাই সমাধান, আপনারও এখানে থাকতে হবে না, আমাদেরও এখানে থাকতে হবে না। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তিনি আমাদেরকে আশ্বস্ত করুক যে জাতিসংঘের অধীনে, আমি জাতিসংঘ এটা লেখাল লিখে দেবো, জাতিসংঘ এটা তদন্ত করবে। আপনারা এরপর থেকে অন্তত এই ইস্যুতে যে জাতিসংঘ কাজ করে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে আপ্রাণ সহযোগিতাই করে যাব। এর বাইরে আমাদেরকে কোনোভাবেই অসহযোগিতাকারী হিসেবে পাবেন না ভাই, এটা আপনাদের ওয়াদা করলাম। আর আরেকটা জিনিস আমি বলি, এই যে তোকে বলো না যে কেউ আমাদের কোনো একজন অফিসার এসে বলে গেছে, আসলে বিষয়টা আচ্ছা থ্রেট না, বিষয় হচ্ছে কি আমরা এখানে যারা দায়িত্ব পালন করে গেছি, হ্যাঁ এখানে কিন্তু সকল সিদ্ধান্ত আমাদের না, আর জি। কোনো সিদ্ধান্তই আমাদের আমি না। জানি। ইভেন আমাদের উপরে কিন্তু বিভিন্ন রকমের চাপ আছে, হ্যাঁ এই যে এই জায়গাটা তো এমনিতেই 144 জারি করা খুবই সেন্সিটিভ জায়গা, সেটা সবাই বোঝে। তো এটা হচ্ছে আমার উপরে কিন্তু বিভিন্ন রকমের বিষয় আছে এবং অনেক ডাইরেকশনস আছে। আমি জানি। আমি তারপরে আমি ওইটার মধ্যে না যাই, আমি স্যারদের সাথে কথা বলতেছি, কিন্তু ভাই মানে আমাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদেরও কিছু করার বুঝতে থাকে না, পারি। এই যে হচ্ছে সমস্যা। এটাই। এখন এটা আমাদের হয়তো তো ব্যক্তিগত যেহেতু হবে ভাই না, আপনাদের তখন আমি কি আমি আমি কি আমি করব? বুঝতে পারছি ভাই, এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা আলহামদুলিল্লাহ খুবই স্ট্রং। সেটা হচ্ছে মানে আপনাদের যখন আর কিছু করবার থাকবে না তখন তো আপনারা আমাদের ঘরে লাঠিচার্জ করবেন, নয়তো হচ্ছে জল কামান দিয়ে জল নিক্ষেপ করবেন। আমরা সেই না এত অল্প preparation- মানুষ জল কামান দিয়ে তো আমরা খাবার হবে না। আমরা আলহামদুলিল্লাহ সেই প্রিপারেশন নিয়ে আসছি। না, না, এবং না, না। আপনার যদি ভাই মানুষ লাগে, কত মানুষ লাগবে বলেন? আগামী 2 ঘন্টার মধ্যে যদি আমি জড়ো করতে না পারি তাহলে এই জায়গা দিয়ে চলে যাবো, বলেন? মানে আপনি সংখ্যা নির্ধারণ করে দেন, আমি কি করব? আমি ঢুকাইতেছি না ভাই, আমার না বলছি এই জন্য। না না আসতে ভাই আসতে ভাই ভাই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সাথে বড় কোনো কিছু না। এটা যদি মনে করেন যে আমি হচ্ছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোকজন জড়ো করে নিয়ে আসা, না না, আপনি বললেন না যে এই কয়জন লোকরে জল কামান দিয়ে, এই না, না, জন্য না, বললাম ওইটার- যে আপনার যদি জল কামান মারার জন্য অনেক লোক লাগে তাইলে আমরা ব্যবস্থা করে আরে দিতে পারি আর কি। জল কামান মারে তো কোথায়? জি। এখানে তো কথা বলতেছি, এখানে তোমার সাথে তো আর আমাদের হচ্ছে না, না। মানে অন্য সম্পর্ক না। আমি তোমার তো আমি একটা মানে বুঝতে রাখি খুশি মারতে পারবো যদি হ্যাঁ অপরিচিত কেউ এরকম থাকে, আমি হয়তো কিছু একটা করতে পারি, কিন্তু আমি কি জাবেরকে দেখাশোনা করতে পারবো? এটা হয় সম্ভব? ওই জন্যই বলতেছিলাম যে আসলে এটা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়াইছি যেখানে আমার মনে হয় একটু ভাই একটু আপনি সফট হয়ে বলেন যে কথাবার্তা বলে দেখি নির্বাচন যাতে মানে আমাদের ইনকিলাব মঞ্চের থেকে বেশি কে চায় যে 12 তারিখে নির্বাচনটা হোক, এইটা একটা সংগঠন আপনি দেখেন আমার ভাইরে মাইরা ফেলছে, অথচ নির্বাচনের কথা চিন্তা করে আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণকে কন্ট্রোলের মধ্য নিয়ে আন্দোলন করতেছি তারে। এবং এমন অনেক জায়গা হয়েছে যে সেই আন্দোলনের নাম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হইতে পারে, তারে যাই বুঝাইছি যে ভাই এই আন্দোলনটা যদি এইভাবে করি হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো এখন আপনি কিভাবে বলেন, মানে আমরা তো আমাদের জায়গা থেকে অবশ্যই 12 তারিখে নির্বাচন হইতে হবে, এটা হচ্ছে আমাদের কনসার্নের বিষয়। তো যার কারণে এখন পর্যন্ত তো আমরা শান্তিপূর্ণ আছি। তো সে যদি আমাদেরকে এইটুকু আশ্বস্ত না করতে পারে তাইলে আসলে মানে এখন পর্যন্ত জুলাইয়ে যে গণহত্যা হইল সবেমাত্র 2-3টা বিচার হইতেছে, এরপরে কারা আসবে, এই বিচারগুলো আদৌ হবে কিনা বা এটা কোন প্রক্রিয়ার মধ্যে যাবে এইটা আমরা আসলে নিশ্চিত না। আমরা তার কাছ থেকে অন্তত নিজেদের
মনকে একটা সান্ত্বনা দিতে পারবো যে শহীদ ওসমান হাদি যেই লোকটার ব্যাপারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছে, যে সকল উপদেষ্টা পরিষদের সদস্যরা বেচা বিক্রি হয়ে গেলেও বা বিভিন্ন দেশের হয়ে কাজ করলেও একটা লোক যে বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে ভালোবাসে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তো সেই লোকটা যদি তার ব্যাপারে এতটুকু ভূমিকা পালন করতে না পারে, আমাদের আসলে বলবার কিছু নাই ভাই। আমরা আসলে খুব অসহায়, আমরা অসহায় হয়ে এইখানে আসছি। তোমরা যেমন অসহায়, আমরাও অসহায়। যেমন আপনার থেকে, যেমন হচ্ছে আপনার থেকেও বলে না যে আপনি টাকা খাইয়া এই আন্দোলন করতেছেন, কিন্তু আমারে তো বলে যে আমি নাকি টাকা খাইয়া এই আন্দোলন রে দমাইয়ে রাখতেছি বা হচ্ছে সংকুচিত করে ফেলতেছি, যার কারণে আমার তো জনগণের কাছে দায়ভার আছে, আপনাদের হয়তো এই দায়ভারের জায়গাটা নাই। শহীদ ওসমান হাদি শুধুমাত্র ইনকিলাব মঞ্চ এবং তার স্ত্রীরই না, শুধুমাত্র শহীদ ওসমান হাদি বাংলাদেশের সম্পদ। সুতরাং এই বাংলাদেশের জনগণের উপরে আমরা কোনো মতামত আমাদের চাপাই দিতে পারবো না। কিন্তু নির্বাচনটা কেন্দ্র করে আপনি দেখেন, শহীদ ওসমান হাদি যেদিন গুলি হয়েছে, আমি কি করবো? আমার ভাই হত্যার বিচার চাবো না? আমি কইতেছি যে আপনারা কোনো ভাঙচুর করেন না, মানে প্রথম 3টে স্ট্যাটাস দিছি আমি এইগুলো নিয়ে, যে ভাঙচুর করেন না, শান্তিপূর্ণ থাকেন, প্রথম 3টে স্ট্যাটাসই ছিল এইটা। তার মানে কি তারপরে তো ঘটনা ঘটে গেছে। আমাদের থেকে কি শান্তি ঘটনা? এখন ব্যাপারটা যে ঘটনা ঘটার সাথে এটা যে জড়িত, না না, জড়িত না। এটা যারা করাইছে তারা এর সাথে কোনোভাবে এই আবেগের সাথেই নাই। যারা করাইছে আমি মনে করি তারা এটা এই স্পিরিটের সাথেই নাই। এইটাই কারণ শহীদ ওসমান এইটাই হাদি তো কখনোই- না না, ওইটাই তো আপনারে বললাম যে শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনোদিনও কোনোদিনও ওই ভাঙচুর করে এরপরে ওইখানে নতুন কোনো সে সবসময় যোগ্যতা দিয়ে ওইটারে কাউন্টার দিচ্ছে, সে সময় ভাঙচুরের রাজনীতি পছন্দ করে না, যার কারণে আমরা ওইখানে ওই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করছি। এবং আমরা এটাও জানি যে কারা এই কাজগুলো করাইছে, আমরা এটা অন্তত অনুমান তো করতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই অনুমানটা আমরা কিভাবে করি বলতে পারেন যে এই তোর রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করবো এই অনুমান কেমনে করো। বাংলাদেশের বিগত 17 বছরের হিস্ট্রি তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি, বা কীভাবে কী হয়েছে আপনাদের মাধ্যমেই জানছি। তো সেই ক্ষেত্রে কোনভাবে কি হয়, কারা কি করে, এগুলো তো আমরা এই মাধ্যমে বিভিন্নভাবে জানতে পারছি। তো এইগুলা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা সমাধানের একটাই পথ, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতকরণে, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিতকরণে ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করি। তিনি আমাদেরকে একটা কথা বলুক, তিনি যদি আমাদেরকে বলে যে আমি এই কাজ পারবো না, আমরা চলে যাব, কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বলতে হবে যে আমি জাতিসংঘকে এক্স্যাক্টলি বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে যে আমি জাতিসংঘকে এই জন্য আহ্বান জানাইতে পারবো না। যদি সেইটা বলে তাহলে কেন পারবে না সেইটাও বলতে হবে। এই দুইটা উত্তর যদি সে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে চলে যাব, আমাদের কোনো আপত্তি নেই। মানে আপনারা দেখছেন যে এখন পর্যন্ত আমাদের জায়গা থেকে এই জায়গার পরিস্থিতি যাতে কোনো রূপ, এমনকি আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা যে পিছনে যে ভাই বোন যারা রয়েছে, আমি কথা বলতেছি কেউ কথা পর্যন্ত বলতেছে না। মানে এর দ্বারা আপনাদের অন্তত বোঝা উচিত যে এইখানের প্রত্যেকটা ছেলে মেয়ে কতটা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত এবং বিচার এটা নিশ্চিত করবার জন্য কাজ করে যাচ্ছে। যার কারণে এদেরকে বিতর্কিত করে, এদেরকে লাঠিচার্জ করে, আমরা তো আসলে ভিতরের জায়গা থেকে তো আমরা আসলে মৃত এক একজন, আমরা তো শুধু শহীদ ওসমান হাদির জন্য লড়াই করতেছি। যার কারণে কেউ যদি মনে করে যে আমাদেরকে লাঠিচার্জ করে বা অন্য কোনো উপায়ে এইখান থেকে সরাই দিবে, এটা ভুল ভাই, এইটা ভুল ভাই। এই রাস্তায় শুয়ে থাকবো অথবা আমার আহত দেহ অথবা মৃতদেহ এই রাস্তায় পড়ে থাকবে। আমরা শহীদ ওসমান হাদির সাথে কমিটেড, বাংলাদেশের মানুষ শহীদ ওসমান হাদির সাথে কমিটেড। তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না করে, আজকে 55তম দিন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন দেখছেন যে এখন পর্যন্ত মানুষ তার কবরের সামনে এসে কাঁদতেছে, বিভিন্ন জায়গায় তারা নিয়ে মিছিল করতেছে এই হত্যার বিচারের জন্য? এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটছে? রাষ্ট্র ক্ষমতা বলেন বা রাষ্ট্র ক্ষমতার বাইরে বলেন, এটা কোনোদিন ঘটছে? তো সেই শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে বসে আছে, তারা এইখানে রাইখা আমরা ওইখান থেকে চইলা যাব। শহীদ ওসমান হাদি এই ধরনের ইনকিলাব মঞ্চ বানায় না এবং এই ধরনের পোলাপান ইনকিলাব মঞ্চে কাজ করে না। ভাই কথা নিয়ে বাড়ি ফিরতে পারবো না, সাংবাদিক ভালো হতে হবে। আমরা তো গত 1 সপ্তাহ ধরে যোগাযোগ করবার চেষ্টা করতেছি, এমনকি সংবাদ সম্মেলন করে আপনাদের মাধ্যমে জানাইছি যে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাইছি যে জাতিসংঘের অধীনে এটা হইতে হবে। মানে একে তো হচ্ছে বিভিন্ন ওয়ে যেগুলো দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যোগাযোগ করা যায় সেগুলো আমরা ট্রাই করছি তার দপ্তরের লোকজনের মাধ্যমে, এবং সংবাদ সম্মেলন করে যখন দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস
নেতৃত্বের কাছে এই খবর পৌঁছাইতেছে না, তখন আমরা সংবাদ সম্মেলন করলাম যে অন্তত যাতে মিডিয়ার মাধ্যমে তিনি এইটা জানতে পারেন। 2 দিন চলে গেল, এখন পর্যন্ত এই দফতর থেকে কেউ যোগাযোগ করে নাই। তখন আমাদের কাছে মনে হয়েছে অন্তত তার কানের কাছে গিয়া যদি আমরা এই কথাটা পৌঁছাতে না পারি, তিনি হয়তো আজীবন না জানাই থেকে যাবেন। যার কারণে আমরা আজকে এখানে এসে অবস্থান গ্রহণ করেছি এবং সেটা খুবই শান্তিপূর্ণভাবে এবং স্বল্প সংখ্যক লোক নিয়ে। আপনারা জানেন যে আমরা যদি এইখানে ঘোষণা দিয়ে আসতাম, কমপক্ষে 10,000 লোক নিয়ে আমরা এখানে ঢুকতে পারতাম। সেই ধরনের শহীদ ওসমান হাদির ভাই বোন বাংলাদেশে রয়েছে, কিন্তু আমরা সেইটা করি নাই, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া, যেখানে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু আমাদের জন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। যার কারণে আমরা আমাদের মতো করে এখানে অল্প কিছু মানুষ হিসেবে বসেছি। আপনি এটা মেনে নিলে তো আমরা চলে যাই, মানে আপনি মানতেছেন না, আমাকে উঠে যাইতে বলছেন, দুইটা তো হইতে পারে না। আপনি হয় মানবেন। 3টা থেকে প্রায় 7টা বাজে কোনো আশ্বাস কি দেওয়া হয়েছে? আমরা 3টায় না, আমরা 4টায় আসছি। তো 4টা থেকে এখন পর্যন্ত আমাদের সাথে মানে ওই যে তার যে দফতরে যে পিয়ন, সে আইসাও কোনো কথা বলে নাই। মানে আর আমরাও খুব স্পষ্ট, মানে উপদেষ্টা আসলে হবে না, এখানে প্রধান উপদেষ্টার বার্তা আসতে হবে। মানে প্রধান উপদেষ্টা এটা বলছে, এই রেফারেন্স এখানে আসতে হবে। যদি উনি নিরাপত্তাজনিত কারণে এখানে না আসেন, অন্তত তার বার্তা এখানে আসতে হবে এবং সেটা সরাসরি কোট করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা বলেছেন যে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির তদন্ত কার্যক্রম চলবে। আমি জাতিসংঘকে আজকেই এই চিঠিটা প্রেরণ করে দিব। এই ভাই ঠিক আছে। ভাবি, আপনার জামাই জন্য আজকে আপনি চাইলে মাইকে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।